এই যে সুড়ঙ্গটা দেখছেন, এই সুড়ঙ্গের রাস্তা দিয়েই মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর ইংরেজদের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। এই মহলের একদম মাঝে রাখা ছিল বহুমূল্য ময়ূর সিংহাসন, আর এর সম্পূর্ণ ছাদটা সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। এইখানে মোগল বাদশারা মদ্যপান করতেন এবং নারী সঙ্গে দিন কাটাতেন। এই যে মসজিদটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, সম্রাট ঔরঙ্গজেব টুপি সেলাই করে তা বিক্রি করে সেই টাকায় এই মসজিদটা নির্মাণ করেছিলেন। এই মহলটায় দুজন মোগল বাদশাকে নেশার ঘরে হত্যা করা হয়েছিল। মোগল সাম্রাজ্যে মোট ৬ জন প্রভাবশালী সম্রাট ছিলেন, কিন্তু তাদের মধ্যে একা শাহজাহানই মোগল আমলের সব বিখ্যাত স্থাপত্যগুলো নির্মাণ করেছিলেন। আর এই নির্মাণের মধ্যে অন্যতম হল দিল্লির লালকেল্লা, যা রেড ফোর্ট নামেও পরিচিত। তবে মোগল সাম্রাজ্যের সূর্য কিন্তু এই কেল্লা থেকেই অস্ত গিয়েছিল। যে কেল্লায় একটা সময় মাথা উঁচু করে মোগল বাদশাহ শাহজাহান প্রবেশ করেছিলেন, সেই কেল্লা থেকেই একটা সময় মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়েছিল ইংরেজরা। সে সময় ইংরেজরা শুধু এই কেল্লাটিকে দখলই করেনি, বরং এর বহু অংশ ধ্বংস করে দিয়েছিল। চুরি করেছিল এই কেল্লার সব দামি দামি রত্ন, সোনা, রূপো। তবে জানলে অবাক হবেন, আজ যে লাল কেল্লাকে আমরা দেখি, যার রং গাঢ় লাল, এই লাল কেল্লা কিন্তু শাহজাহানের আমলে লাল রঙের ছিল না। সে সময় লাল কেল্লা ছিল সাদা রঙের। এবার প্রশ্ন হলো, তাহলে এই কেল্লার রং কারা বা কেন লাল করল? আগ্রাতে একটি কেল্লা থাকা সত্ত্বেও শাহজাহান কেন দিল্লিতে এই কেল্লা নির্মাণ করেছিলেন? এছাড়া আরও একটি বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন, যা সাধারণত অনেকে এড়িয়ে যান। সেটা হলো, এই লাল কেল্লায় শাহজাহান মমতাজের জন্য একটি মহল নির্মাণ করেছিলেন, কিন্তু সে সময় মমতাজ তো বেঁচে ছিলেন না। তাহলে এখানেও একটা মমতাজের জন্য বাসস্থান কেন নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান? বন্ধুরা, এই রকম অজস্র জানা ও অজানা তথ্যের সাথে আমি মিঠুন আপনাদের নিয়ে যাব দিল্লির লাল কেল্লায়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লাল কেল্লার সামনে। এই হচ্ছে গিয়ে লাল কেল্লা, আর ঠিক এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার দিয়ে এখন টিকিট কাটবো আর ভেতরে যাব। সম্রাট শাহজাহান এই লাল কেল্লা তৈরি করেছিলেন। লাল কেল্লার ইতিহাস আপনাদেরকে জানাবো, তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জানিয়ে দেই, এই কেল্লায় প্রবেশের জন্য 4টি মুখ্য দরজা আছে: দিল্লি দরজা, লাহোরি দরজা, যমুনা দরজা এবং সেলিম দরজা। তবে শুরু থেকেই লালকেল্লায় প্রবেশের জন্য লাহোরি দরজাটিকে ব্যবহার করা হয়। আর এই লাহোরি দরজার উপর থেকেই স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, এবং তারপর থেকে প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এই স্থান থেকেই পতাকা উত্তোলন করেন। তবে জানলে অবাক হবেন, এই বিশাল প্রাচীর কিন্তু সম্রাট শাহজাহান নির্মাণ করেননি। সে সময় এই কেল্লার একদম সামনেই ছিল চাঁদনি চক, আর চাঁদনি চক থেকে সাধারণ মানুষেরা লাল কেল্লা দেখতে পেতেন। কিন্তু ঔরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দী করে এই লাল কেল্লাটিকে দখল করেন, তখন তিনি কেল্লার আরও সুরক্ষার জন্য এই বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন, যার কারণে বাইরে থেকে কেল্লাটিকে দেখার যে সৌন্দর্য ছিল তা অনেকটাই নষ্ট হয়ে যায়। সে সময় শাহজাহান ঔরঙ্গজেবকে একটি চিঠি লিখে বলেছিলেন, পুত্র, তুমি কেল্লার সামনে যে দেওয়াল তুলে দিয়েছ তা দেখে মনে হচ্ছে যেন কেউ কেল্লার উপরে একটা ঘোমটা টেনে দিয়েছে। আর শাহজাহানের এই মন্তব্যের পর থেকে অনেকেই এটিকে ঘুঙ্গাটওয়ালা দরওয়াজা বা ঘোমটাওয়ালা দরওয়াজা বলে থাকেন। কেল্লার চারিদিকে যে বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছিল তার সামনে আছে পরিখা। একটা সময় এই পরিখায় ছিল হিংস্র কুমির, যা শত্রুদের এই কেল্লার উঁচু দেয়াল বেয়ে উঠতে বাধা দিত। লাহোরি গেটের সামনে রয়েছে 2টি কামান। এই যে কামানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কামানগুলো হচ্ছে ব্রিটিশ আমলের কামান, কারণ এখানে আপনারা দেখতে পাবেন যে ব্রিটিশ ক্রাউনের যে সাইনটা আছে সেই সাইনটা এখানে রয়েছে, আর সাথে এখানে কামানের ডেট দেওয়া আছে 1827 সালে। মানে এই কামানটা 1827 সালে তৈরি করা হয়েছে। আর এখানে আরও একটা কামান রয়েছে ঢোকার মুখেই, এটাও ব্রিটিশ আমলের তৈরি একটা কামান। এটার উপরেও ঠিক সেম সাইন দেওয়া আছে, সেই ব্রিটিশ ক্রাউনের সাইন দেওয়া আছে। আর এটা হচ্ছে কামানের ডেট, এটা হচ্ছে 25/3/1847 সালের কামান। এটা গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে আসে কেল্লার প্রধান গেট। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, উঁচু জায়গাটা, প্রতি বছর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এর আগে যে সমস্ত প্রধানমন্ত্রী ছিলেন বা এর পরবর্তীকালে যে সমস্ত প্রধানমন্ত্রী আসবেন, তারা সবাই ওই জায়গায় দাঁড়িয়ে 15ই আগস্টের দিন পতাকা উত্তোলন করেন। এই হচ্ছে গিয়ে লাল কেল্লার ভেতরে মিনা বাজার। এখানে অসাধারণ সুন্দর কারুকার্য করা জিনিসপত্র পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে মেয়েদের কানের দুল, সাজার জিনিসপত্র, অসাধারণ সব জিনিসপত্র পাওয়া যায়। আপনারা যদি কখনো ঘুরতে আসেন সেখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। মোগল আমলে এই মিনা বাজারে কেল্লায় থাকা মহিলাদের জন্য
যাবতীয় জিনিসপত্রের বাজার বসত। আজও এই বাজারটি বেশ জনপ্রিয়, আর এখানে জিনিসপত্রের দামও অনেক সস্তা। থেকে নহবতখানা দুজন মোগল বাদশাকে এই নহবতখানায় হত্যা করা হয়েছিল। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মোগলদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, তখন দুজন মোগল বাদশাকে এখানে হত্যা করা হয়েছিল। এই নহবতখানায় দুই মুঘল বাদশাহ জাহানদার শাহ এবং ফারুক শিয়ারকে হত্যা করা হয়েছিল। মোগল সাম্রাজ্যের শেষের দিকে সিংহাসন দখলের জন্য অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, আর এই অন্তর্দ্বন্দ্বেই এই দুই মোগল বাদশাহ প্রাণ হারিয়েছিলেন। দিল্লির এই লালকেল্লা 255 একর জমির উপরে নির্মিত হয়েছিল। আজ থেকে প্রায় 400 বছর আগে সম্রাট শাহজাহান এই কেল্লার নির্মাণের আদেশ দিয়েছিলেন। তবে সেই সময় মোগলদের কাছে অলরেডি একটা সুরক্ষিত কেল্লা ছিল, যা আগ্রা ফোর্ট নামে পরিচিত। তবে শৌখিন সম্রাট শাহজাহান আগ্রার গরম সহ্য করতে পারছিলেন না। সে সময় দিল্লি ছিল দূষণমুক্ত। এছাড়া দিল্লি সে সময় মোগল সাম্রাজ্যের একদম মধ্যস্থলে ছিল, যার কারণে শাসন ব্যবস্থা পরিচালনার সুবিধা হতো। তাই শাহজাহান 1626 সালে লালকেল্লা নির্মাণের আদেশ দেন। তবে এর মাত্র 4 বছরের মধ্যেই শাহজাহান তার প্রিয় বেগম মমতাজকে হারান। মমতাজকে হারানোর শোক শাহজাহানকে খুবই দুর্বল করে দিয়েছিল। সে সময় তিনি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণে বেশি জোর দেন। ফলে লালকেল্লার নির্মাণের কাজ অনেক ধীর গতিতে চলতে থাকে। তবে 1638 সালে আবার জোর কদমে লালকেল্লার নির্মাণের কাজ শুরু হয়, আর প্রায় 10 বছর পরে এই সুবিশাল কেল্লার নির্মাণের কাজ সমাপ্ত হয়। আর এই বছরেই সম্রাট শাহজাহান মোগল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসেন, এবং এই লালকেল্লাই হয় মোগলদের প্রধান বাসস্থান। নহবতখানা থেকে কিছুটা এগিয়ে গেলেই সামনে আসে দিওয়ানে আম। এখানে বসেই মোগল বাদশারা শাসন করতেন। শাহজাহানের 4 জন পুত্র ছিল: দারা শিকো, ঔরঙ্গজেব, শাহ সুজা এবং মুরাদ বখশ। শাহজাহান 4 ছেলের গুরুত্ব বোঝাতে সিংহাসনের ছাতায় 4টি পিলার ব্যবহার করেছিলেন। সিংহাসনের পেছনে শ্বেতপাথরের উপরে অসাধারণ কারুকার্য করা হয়েছিল। এখানে বসে মোগল সম্রাটরা সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন। সামনে যে বিশাল প্রাঙ্গণ আছে, তার একদিকে বসতেন মহিলারা এবং অন্যদিকে বসতেন পুরুষরা। বিচারের সময় কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হলে তাকে সাময়িক সময়ের জন্য পাশেই থাকা একটি জেলে বন্দী করে রাখা হতো। বন্ধুরা, শুরু থেকেই এই কেল্লার নাম কিন্তু লালকেল্লা ছিল না। তখন এর নাম ছিল কিলা ই মুবারক। আর সে সময় এই কেল্লা সাদা রঙের চুনাপাথর দিয়ে নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। তবে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা এই কেল্লায় আক্রমণ করে, যার ফলে কেল্লার বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেল্লাটি দখলের পর ইংরেজরা এর মেরামতি করে, আর ব্রিটিশ সাম্রাজ্যের অন্যান্য অফিসিয়াল বিল্ডিংয়ের মতো এটির রঙও লাল রঙের করে দেয়। আর সেখান থেকেই এটিকে রেড ফোর্ট বা লাল কেল্লা নাম দেওয়া হয়। দিওয়ানে আম পার করে এখন আমি চললাম শাহজাহানের প্রিয় বেগম মমতাজের মহলের দিকে। সম্রাট শাহজাহান মমতাজের জন্য লালকেল্লার ভিতরে একটি আলাদা মহল বানিয়েছিলেন, আর এটা হলো সেই মহল যার নাম হচ্ছে মমতাজ মহল। এই মমতাজ মহলের দেওয়ালগুলোতেও দারুণ সব কারুকার্য করা হয়েছিল। এমনকি এর মেঝেতে ছিল মার্বেল পাথর, কিন্তু ব্রিটিশরা তা ভেঙে ফেলেছিল। শাহজাহান লালকেল্লা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন 1626 সালে। সে সময় তিনি প্রিয় বেগম মমতাজের জন্য এই রাজকীয় প্রাসাদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন। তবে তার মাত্র 4 বছর পরেই 1631 সালে মমতাজ তার 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তবে মমতাজের মৃত্যুর পরেও শাহজাহান লালকেল্লায় এই মমতাজ মহলের নির্মাণের কাজ বন্ধ করাননি। হয়তো মমতাজের প্রতি তার গভীর ভালোবাসাই এর প্রধান কারণ ছিল। ব্রিটিশরা যখন লালকেল্লা দখল করে, তখন তারা এই মমতাজ মহলটিকে জেলখানা বানিয়েছিল। মমতাজ মহলকে পেছনে ফেলে এবার আমি এগিয়ে চললাম রং মহলের দিকে। এই মহলটিতে সম্রাট শাহজাহান তার বেগম এবং হেরেমে থাকা দাসীদের সাথে একান্তে সময় কাটাতেন। এই মহলটিকে শীষ মহলও বলা হয়। মহলের দেওয়ালে একটা সময় রূপো এবং কাঁচ দিয়ে কারুকার্য করা হয়েছিল, যেখানে মাত্র একটি প্রদীপ জ্বালালেও তার আলো সম্পূর্ণ মহলটিকে আলোকিত করে তুলত। যে জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আপনারা হয়তো সেই জিনিস অন্য কোনো ভিডিওতে পাবেন না। সেটা হচ্ছে রংমহলের দেওয়ালে এখনও সেই রূপোর কারুকার্যগুলো রয়েছে। আমি একটু ব্যাক সাইড থেকে এখানে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি জুম করে সেই জিনিসগুলো। ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে সমস্ত মোগল বাদশারা ছিলেন, তারা এই রংমহলে নারী সঙ্গ এবং মদ্যপান করে বেশিরভাগ সময় কাটাতেন। বলা হয়, যখন সিপাহী বিদ্রোহে ইংরেজরা দিল্লি দখলের জন্য অগ্রসর হচ্ছিল, তখন বাহাদুর শাহ জাফর এই রংমহলে নাচ গানে ব্যস্ত ছিলেন। সে সময় তার মন্ত্রীরা তাকে পরামর্শ দিয়েছিলেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে।
কিন্তু বাহাদুর শাহ জাফর তখন বলেছিলেন, দিল্লি আবে ভি বহুত দূর হ্যায়। তবে ইংরেজদের দিল্লি পৌঁছাতে বেশি সময় লাগেনি। তারা যখন কেল্লায় আক্রমণ করে তখন বাহাদুর শাহ যমুনা গেটের রাস্তা দিয়ে পালিয়ে যান এবং হুমায়ুনের কবরে গিয়ে লুকিয়ে পড়েন। গোপনে খোঁজ পেয়ে ইংরেজরা সেখান থেকে তাকে বন্দি করে আবার নিয়ে আসে এই লাল কেল্লায়। আর যে কেল্লার একটা সময় মালিক ছিলেন বাহাদুর শাহ জাফর, তাকে তার নিজের কেল্লাতেই বিচারে দোষী প্রমাণিত করা হয় আর তাকে সারা জীবনের জন্য রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানেই বাহাদুর শাহ জাফর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাহাদুর শাহ জাফরকে কেল্লা থেকে বের করে দেওয়ার পরে ব্রিটিশরা রংমহলের সব দামি দামি রত্ন, সোনা, রূপা, কাচের কারুকার্য সব চুরি করে নেয়। তারা এই স্থানটিকে নিজেদের রান্নাঘর বানিয়েছিল। সে সময় ধোয়া আর তেলের কারণে এই মহলটি সাদা রং অনেকটাই কালচে হয়ে যায়। রংমহলের একদম সামনেই রয়েছে নাহের-ই বহিস্ত, যা মূলত একটি জলের নালা। এখানে বয়ে যাওয়া জলে ছিল গোলাপের সুগন্ধ। নাহের-ই বহিস্তের এই ঠান্ডা জলের ধারা কেল্লার বহু অংশে প্রবাহিত হয়েছে, যা কেল্লাকে গরমের দিনে ঠান্ডা রাখত। এর অপরূপ সৌন্দর্যের জন্য একে স্বর্গের সরোবরের সাথে তুলনা করা হয়। রংমহলের নিচে বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড রুম আছে। এই রুমগুলোর মধ্যে সে সময় গান বাজনার বাদ্যযন্ত্র রাখা হতো। রংমহলের পাশেই আছে খাসমহল, যেখানে সম্রাট শাহজাহান বসবাস করতেন। এখন আপনারা দেখছেন দিওয়ানে খাস, যা ছিল মোগল আমলের পার্লামেন্ট। অর্থাৎ এই স্থানে মন্ত্রীরা বাদশার সাথে বসে মিটিং করত। এই জায়গাটি হচ্ছে দিওয়ানে খাস। এই জায়গাটি বানানো হয়েছিল স্বর্গের সাথে তুলনা করে। সম্রাট শাহজাহান বা পরবর্তীকালে যে সমস্ত মুঘল বাদশাহ ছিলেন, তারা ঠিক এই মাঝখানটায়, এই জায়গাটায় তারা বসতেন। এখানে বসে তিনি মিটিং করতেন। লালকেল্লার মধ্যে সবথেকে বেশি খরচ করা হয়েছিল এই মহলটি বানানোর জন্য। এই মহলের ছাদ সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। মহলের একদম মাঝে রাখা ছিল ময়ূর সিংহাসন। সে সময় ময়ূর সিংহাসনটিকে মহলের মধ্যে এমনভাবে রাখা হয়েছিল যে সম্রাট যখন এতে বসতেন তখন দেখে মনে হতো যেন সম্রাট শূন্যের উপর ভেসে আছেন। তবে সেই সব সোনা, রূপা, রত্ন সবই লুট হয়ে গেছে। আর ময়ূর সিংহাসনের সাথে কি হয়েছিল সে বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখুন। ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দী করে এই লালকেল্লা দখল করেছিলেন। ঐতিহাসিকদের মতে ঔরঙ্গজেব নিজের রাজত্বকালে ভোগ বিলাস থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি নিজে টুপি সেলাই করে বিক্রি করতেন। আরও বেশ কিছু কাজ করতেন তিনি নিজের হাত খরচা চালানোর জন্য। সেই খরচা থেকেই তিনি লালকেল্লার ভিতরে এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যার নাম মতি মসজিদ। এই মসজিদ সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি ছিল এবং এর উপরের গম্বুজ সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। 2005 সাল পর্যন্ত এখানে নামাজ পড়ার অনুমতি ছিল, কিন্তু বর্তমানে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। এখন আপনারা দেখছেন শাহাবুজ। এখান থেকেই নহরে বহিস্তের জল সারা মহলে সরবরাহ করা হতো। এখন আপনারা দেখছেন হীরামহল বা বারাদ্বারি। এটি বাহাদুর শাহ জাফর 1842 সালে তৈরি করেছিলেন। এখানে বসে বাদশাহ মাছ ধরতেন। এবার আমি চলে এলাম একটি বিশাল বড় বাগানের সামনে। যদিও আজ এখানে বাগান নেই, শুধু প্রাঙ্গণ পড়ে আছে, কিন্তু একটা সময় এখানে বিশাল বড় একটি বাগান ছিল। এর নাম ছিল হায়াত বাক্স বা জীবনদায়ী বাগান। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ মোগল আমলে লাগানো হয়েছিল, যা তৎকালীন চিকিৎসা ব্যবস্থার প্রধান উপকরণ ছিল। এরপর আমি এগিয়ে গেলাম অবিকল দুটো একই রকম দেখতে মহলের সামনে, সাভান এবং ভাদো। এই মহল দুটো বৃষ্টির সময়ের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য নির্মাণ করা হয়েছিল। এগুলোর সামনে রয়েছে ঝর্ণা। আর এই মহল দুটোর মাঝে আছে একটি লাল রঙের জাফর মহল। বাহাদুর শাহ জাফর এই মহলটিকে নির্মাণ করেছিলেন। তিনি এখানে বসে কবিতা লিখতেন। বন্ধুরা, এই লালকেল্লার মধ্যে শুধুমাত্র মোঘল নয়, বেশ কিছু ব্রিটিশ আমলের স্থাপত্য দেখা যায়, যেগুলোকে ভিক্টোরিয়ান আর্কিটেকচারের আদলে তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল লালকেল্লার বিষয় কিছু আশ্চর্য তথ্য। আপনি আমার ব্লগ চ্যানেল ফলো করতে পারেন, যেখানে আমি এই সমস্ত কেল্লায় কীভাবে ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কী করি, এই সমস্ত কিছু শেয়ার করছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আবার ফিরব ইতিহাসের কিছু আশ্চর্য তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।